আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেই সরকার গঠন করেছেন তারেক রহমান। এমন অভিযোগের তীরে বারবার বিদ্ধ হয়েছে বিএনপি, কিন্তু প্রতিবাদ বা জবাব তেমন কিছুই দেয়নি দলটি। সেদিন ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিন্দা জানানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায় বিএনপি সরকার। কানাঘুষা শুরু হয় আমেরিকার বিরুদ্ধে কেন মুখ খুলছে না বিএনপি। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে উঠলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বিএনপি জামায়াত দুই দলই। ইরানের উপরে হামলার ঘটনায় ইসলামী দলগুলো মিছিল করছে, অথচ কেউ আমেরিকার নাম মুখে আনছে না, সেটা জামায়াত হোক কিংবা বিএনপি। খলিলুর রহমানের এহেন উক্তির পর কি ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে গেল? উঠেছে এমন প্রশ্ন। এদিকে আবার বিএনপি জামায়াতকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দিয়ে দিচ্ছে। সমালোচকরা আরেক ধাপ এগিয়ে বলা শুরু করেছেন, মিলেমিশেই তাহলে চলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক শক্তির প্রভাব বা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কখনোই নতুন কোনো বিষয় ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই চূড়ান্ত পর্যায়ে এসে এই সমীকরণ যেন আরও অনেক বেশি দৃশ্যমান এবং জটিল আকার ধারণ করেছে। অতীতের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সোচ্চার অবস্থান ছিল, তা প্রকারান্তরে তৎকালীন বিরোধী দল বিএনপির রাজনৈতিক আন্দোলনের পালে ব্যাপক হাওয়া জুগিয়েছে। তবে এখন রাজনীতিতে চরম আদর্শবাদের চেয়ে বাস্তববাদ বা রিয়েল পলিটিক যে বেশি কার্যকর, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এখন দেশবাসীকে সেটাই প্রমাণ করে দেখাতে চাইছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নটি তোলাই যায় যে, এই রিয়েল পলিটিক বা বাস্তববাদের মাসুল আমাদের স্বাধীন রাষ্ট্র এবং দেশের সাধারণ জনগণকে কিভাবে দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশেষ করে ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামের একটি ঐতিহ্যগত কঠোর অবস্থান সবসময়ই ছিল। রাজপথে তাদের উত্তপ্ত স্লোগান, প্ল্যাকার্ড এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী জ্বালাময়ী বক্তব্য একটা সময় দেশের নিয়মিত রাজনৈতিক চিত্র ছিল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিস্ময়কর। ইরানের উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের নজিরবিহীন হামলা হলো, তখন ইসলামী দলগুলো রাজপথে নামলেও তাদের মুখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সরাসরি বিষোদ্গার শোনা যায়নি। এমনকি খোদ সরকার এবং ইসরায়েলের আগ্রাসনের সরাসরি নিন্দা করার বদলে কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে এমন বিবৃতি দিল, যা মূলত পশ্চিমাদেরকেই খুশি করে। এই নীরবতা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ অনেকেই মনে করছেন, ক্ষমতার ভাগাভাগিতে সংসদে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ লাভ এবং রাজনৈতিক পুনর্বাসনের যে অভাবনীয় সুযোগ জামায়াত পেয়েছে, তা মূলত এই মার্কিন সমঝোতারই একটি ফসল। যুক্তরাষ্ট্র হয়তো তাদের এশীয় ভূরাজনৈতিক কৌশলের কারণে জামায়াতকে আপাতত মেনে নিয়েছে, আর বিনিময়ে জামায়াতও ক্ষমতার স্বাদ পেতে গিলে খেয়েছে তাদের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শ। একে ভদ্র ভাষায় রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলা গেলেও সাধারণ মানুষের চোখে এটি স্রেফ আদর্শিক সুবিধাবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামায়াত জোটের কোনো চুক্তি বা সমঝোতা আছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল বহুগুণ বেড়েছে। তাছাড়া আমেরিকার সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন, তা নিয়ে সমালোচনার শেষ নেই। প্রায় সবাই বলছেন, একতরফা চুক্তি করে দেশের অশনি ডেকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। খলিলুর রহমান এতদিন পর যেন সেই আগুনেই আবার ঘি ঢাললেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদান প্রদান বা গিভ অ্যান্ড টেক একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বীকৃত প্রক্রিয়া। একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থেই অন্যান্য পরাশক্তির সঙ্গে চুক্তি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই চুক্তির শর্ত যদি দেশের মানুষের আবেগ, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সার্বভৌমত্বের মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে, তবে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার দাবি রাখে।
ইরান ইস্যুতে বিএনপি সরকারের যে বর্তমান অবস্থান তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি সুস্পষ্ট বার্তা যে তারা নিজেদের স্বাধীন চিন্তার চেয়ে পশ্চিমাদের মন রক্ষায় বেশি আগ্রহী। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের আপামর জনতার যে ঐতিহাসিক এবং নৈতিক অবস্থান, সেখান থেকে সরে এসে কেবল মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য নীরবতা পালন করা কোনোভাবেই একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের লক্ষণ হতে পারে না। এটি একটি নবগঠিত সরকারের আত্মবিশ্বাসের অভাবকেই প্রকট করে তোলে। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা দেশের জনগণ, বিদেশি কোনো পরাশক্তি নয়। যখন কোনো সরকার বাইরের শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও সেই বিদেশি শক্তির ছায়া পড়তে বাধ্য। বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বারবার বলে এসেছে। দেশের মানুষও তাদের সেই সংগ্রামে সমর্থন জুগিয়েছে একটি ইতিবাচক, স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবর্তনের আশায়। কিন্তু ক্ষমতায় বসার পর যদি দেখা যায় যে সরকার তার প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বৈদেশিক সিদ্ধান্তের জন্য বিদেশের দিকে তাকিয়ে আছে, তবে সেই পরিবর্তন কতটা অর্থবহ তা নিয়ে সংশয় জাগাটা অমূলক নয়। আমরা স্বীকার করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, নতজানু হয়ে নয়। জামায়াত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছে, তাদের এই বিষয়টি অনুধাবন করা উচিত যে সাময়িক রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য করা এই ধরনের শর্তযুক্ত বৈদেশিক সমঝোতা দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিদেশ নীতিতে পরাশক্তির হস্তক্ষেপকে এতটা স্বাভাবিক করে তোলা হলে তা ভবিষ্যতে বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। একটি দেশের পররাষ্ট্রনীতি কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের হাতিয়ার হতে পারে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। চুক্তির মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে তাতে সাধুবাদ জানানোর সুযোগ আছে। তবে চুক্তির আড়ালে যদি কৌশলগত এমন কোনো ফাঁদ থাকে যা আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের সাথে অহেতুক বৈরিতার সৃষ্টি করে কিংবা দেশের সম্পদের উপরে আমাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করে, তবে তা হবে চরম হতাশাজনক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। বিএনপি জামায়াত জোট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের রসায়ন এই প্রবাদেরই একটি জ্বলন্ত উদাহরণ। একসময় যে দলগুলোকে যুক্তরাষ্ট্র চরমপন্থার আশঙ্কায় সন্দেহের চোখে দেখত, আজ ভূরাজনৈতিক স্বার্থের খেলায় তারাই হয়তো মিত্র। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মনে রাখা প্রয়োজন, শুধু কূটনৈতিক সমঝোতা আর বিদেশি শক্তির আশীর্বাদ দিয়ে একটি স্বাধীন দেশের সাধারণ মানুষের মন চিরকাল জয় করা যায় না। চুক্তির শর্তগুলো যদি সত্যিই দেশের অর্থনীতি বা ভূকৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে এই ক্ষণস্থায়ী ক্ষমতার স্বাদ অচিরেই তিক্ততায় পরিণত হবে। আমরা গভীরভাবে চাই বাংলাদেশ বিশ্বের সকল পরাশক্তির সাথে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক, তবে তা যেন অবশ্যই দেশের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে না হয়। তা না হলে ইতিহাসের পাতায় এই আপোষ কেবলই ক্ষমতার লোভ হিসেবেই দেখা থাকবে। এমনটা না হোক, এটাই প্রেসের চাওয়া। যুদ্ধটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। এমনভাবে দেশটি তার যুদ্ধ পরিকল্পনা করেছে, তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সমরবিদরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না মার্কিন সেনারা, এমন খবরে যখন সয়লাব, তখন জানা গেল ইরান তার সেটআপ সাজিয়েছে মোজাইক ডিফেন্স কৌশলে। কি সেই কৌশল জানি চলেন। ইরান মার খাচ্ছে প্রচুর, জান যাচ্ছে প্রচুর, এটা সত্য কথা। কিন্তু তারপরও কথা থাকে, কারণ পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে দাঁড়ায়নি কেউ। কেউ না মানে কেউ না। সেই কাজটি করেছে ইরান, একা, নিঃসঙ্গ শেরপার মতো। সে তার পরিকল্পনা সাজাচ্ছে নিজেদের মতো করে, আর তাতেই ইরান কেড়ে নিয়েছে সারা বিশ্বের মনোযোগ।
চলমান এই ভয়াবহ যুদ্ধে ইরানের স্ট্র্যাটেজি হিসেবে যে শব্দটা এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটি আর্টওয়ার্ক, যেখানে কিছু টাইলস খসে পড়লেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষতই থেকে যায়। মোজাইক ডিফেন্সের ধারণাটাও ঠিক সেখান থেকে এসেছে। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ মাথা কেটে ফেললেও শরীর নিজে নিজে চলতে পারে। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার জন্য বসে না থেকে ফিল্ডে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে মিলিটারি লিডারশিপের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেও যদি হত্যাও করা হয়, তবু নিচের দিকের চেইন অফ কমান্ডে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণভাবে ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারেন এবং আগে থেকেই নির্ধারিত টার্গেট লক্ষ্য করে অবিরত আক্রমণ চালিয়ে যেতে পারেন। মূলত ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী প্রধান টার্গেট। আর সেই সম্মুখ যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের বিশাল সামরিক বহরের সঙ্গে পেরে উঠবে না, সেটাও তাদের অজানা ছিল না। ঠিক তখন থেকেই তারা নিজেদের মিলিটারি এবং আইআরজিসিকে এই মোজাইক স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী করে রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে ৩১টা প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলে, যাদের প্রত্যেকে লজিস্টিক এবং অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে তারা আফগানিস্তান এবং ইরাকে সক্রিয় থাকা গেরিলাদের কাছ থেকে বিস্তর শিক্ষা গ্রহণ করে, যারা এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচণ্ড শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধেও বছরের পর বছর টিকে থাকতে পেরেছিল। খামেনি এবং টপ মিলিটারি লিডারশিপের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি অ্যাক্টিভেট করেছে তা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি স্বীকার করে নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা যে অদ্ভুত সমীকরণ দেখতে পাচ্ছি, ইরান বিভিন্ন টার্গেটে যেমন ওমানে আক্রমণ করার পর দুঃখ প্রকাশ করেছে বা দায় অস্বীকার করেছে, কিন্তু এরপর আবারও সেই একই টার্গেটে আক্রমণ হচ্ছে। এর পেছনের কারণও এটি। যদি সেগুলো অন্য কারো ফলস ফ্ল্যাগ অপারেশন না হয়ে থাকে, তবে সম্ভবত সেগুলো এই মোজাইক ডিফেন্স সিস্টেমের কারণেই ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিটগুলোর কমান্ডাররা ওপরের দিকের নেতৃত্বকে না জানিয়ে বা তাদের অনুমতির অপেক্ষা না করেই নিজেদের স্বাধীন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন টার্গেটে আক্রমণ করে যাচ্ছেন। এই যে এত নিখুঁতভাবে স্বাধীন ইউনিটগুলো কাজ করছে, এর পেছনে রয়েছে ইরানের কাছে দশকের পর দশক ধরে জমতে থাকা অতি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভাণ্ডার। এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা এখন পুরোপুরি নির্ভর করছে অত্যাধুনিক রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের উপরে। আর এই তথ্যের একটা বিরাট অংশ সরাসরি আসছে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে। এটা বলা অত্যুক্তি হবে না যে সেকেন্ডে সেকেন্ডে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য এবং কাউন্টার ইন্টেলিজেন্স সরাসরি বেইজিংয়ের পক্ষ থেকে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভূরাজনীতির এই খেলাটা আসলে বাইরে থেকে খুব বেশি দেখা যায় না। রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতার বড় একটা অংশই সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে। প্রথমত, চীনের জন্য ইরান কোনো সাধারণ মিত্র নয়। এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, কারণ ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ এবং একই সঙ্গে শি জিনপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান অংশীদার। ইউরেশিয়ার প্রায় কেন্দ্রে অবস্থিত ইরান এই প্রকল্পে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি করিডোর, যা মধ্য এশিয়ার দেশগুলোর পাশ দিয়ে চীনকে পশ্চিম এশিয়া এবং ইউরোপের সঙ্গে যুক্ত করেছে। এর পাশাপাশি তাদের মধ্যে রয়েছে গভীর কৌশলগত অংশীদারিত্ব। কয়েক বছর আগেই তারা প্রায় $450 বিলিয়ন একটা মেগা চুক্তি সই করেছে, যার মূল ধারণা হলো অবকাঠামোর বিনিময়ে জ্বালানি, অর্থাৎ চীন ইরানের সমস্ত অবকাঠামো তৈরি করে দেবে আর বিনিময়ে ইরান তাদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পারস্য এবং চীনের বিভিন্ন রাজবংশের মধ্যে সবসময় অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল। 7ম শতাব্দীর কথা ধরা যাক, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ছিল
সাসানীয় পারস্য এবং চীনের তাং রাজবংশ। সেই প্রাচীন যুগেও তারা সিল্ক রোডের মাধ্যমে, বিশেষ করে সোগদিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে এবং মধ্য এশিয়ার সিল্ক রোড নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সঙ্গে নিবিড় বাণিজ্য করত। অর্থাৎ আজ আমরা যে চীন ইরান অক্ষ দেখছি তা মূলত সভ্যতা রাষ্ট্রগুলোর 2000 বছরেরও বেশি পুরনো বোঝাপড়ার আধুনিক রূপ। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্সের নতুন সম্প্রসারণ এবং গ্রেটার ইউরেশিয়া পার্টনারশিপের মতো প্ল্যাটফর্ম। প্রখ্যাত ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবার সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, পশ্চিমাদের সাথে আলোচনার নামে যে কাবুকি নাটক চলছে সেই সম্পর্কে রাশিয়া এবং চীনের কোনো ভ্রান্ত ধারণা নেই। গত বছর পুতিনকে হত্যার চেষ্টার পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে গেছে। আমেরিকানদের সাথে পুনরায় কোনো গম্ভীর বা অর্থবহ আলোচনায় ফেরার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। আর এই বৃহৎ শক্তির নেপথ্য সমর্থনই ইরানকে এই অসম যুদ্ধে লড়ে যাওয়ার রসদ যোগাচ্ছে। আর এই আত্মবিশ্বাসের প্রমাণ মিলছে যুদ্ধক্ষেত্রের একদম টাটকা পরিসংখ্যানে। 5ই মার্চ পর্যন্ত ইরান যে মাত্রায় এবং যে কৌশলে হামলা চালিয়েছে তা সমরবিদদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। দেখা যাচ্ছে ইরান এখন সরাসরি ইসরায়েলে হামলার চেয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন এবং পশ্চিমা সামরিক স্বার্থের উপরে বেশি আক্রমণ শানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনেই 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন ছুড়েছে ইরান, যা রীতিমতো অভাবনীয়। আশেপাশের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিনিয়তই আকাশপথে সেগুলো ইন্টারসেপ্ট করার খবর আসছে। উপসাগরীয় অঞ্চলে এই লাগামহীন উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। স্থবির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানির বাজার। তেলের দাম হুহু করে বেড়ে গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এই যুদ্ধ খুব সহজেই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই ডিসেন্ট্রালাইজড এবং অপ্রতিরোধ্য মোজাইক ডিফেন্সের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন আর একা পেরে উঠছে না। নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি আর বিশাল নৌবহর নিয়েও তারা ইরানের এই মাথাবিহীন স্বাধীন সামরিক ইউনিটগুলোর চারপাশ থেকে আসা সমন্বয়হীন অথচ নিখুঁত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র এখন একা এই যুদ্ধ পরিচালনার নীতি থেকে সরে এসে ব্রিটেন সহ আরও কয়েকটি মিত্র দেশকে ডেকে আনছে। তারা বুঝতে পারছে ইরানের এই বর্তমান সেটআপকে প্রচলিত যুদ্ধের নিয়মে হারানো প্রায় অসম্ভব। মোজাইক ডিফেন্সের কারণে ইরানের প্রতিটি ইঞ্চি মাটি এখন এক একটা স্বাধীন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমা সামরিক নীতি নির্ধারকরাও এখন একান্তে স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানকে যদি সম্পূর্ণভাবে পরাজিত করতে হয় তবে ইসরায়েল এবং আমেরিকাকে আক্ষরিক অর্থেই একটি অনন্তকালীন বা আজীবন যুদ্ধে লিপ্ত হতে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট নেতাকে হত্যা করে বা কোনো নির্দিষ্ট হেডকোয়ার্টার ধ্বংস করে যুদ্ধ জয়ের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। ইরান সেটি অবশিষ্ট রাখেনি।